পড়ছিলাম ভয়ঙ্কর আশ্রয়, কলমে সিমি চৌধুরী। পর্ব সংখ্যা 11। বসন্তকাল। 3 মাস কেটে গেছে, সময় এগিয়েছে, বছরের ঋতু বদলেছে, কিন্তু যেন শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, প্রকৃতির প্রতিটি শিরা উপশিরায়। চারদিক যেন জেগে উঠেছে এক অপার রং ও ঘ্রাণে। শিমুলের রক্তিম ছটায় গাছে গাছে যেন সৌন্দর্য উপচে পড়ছে। মহুয়া, রাধাচূড়ার হালকা হলুদ আর কমলা গন্ধ মিলে এক মাদকতা ছড়াচ্ছে বাতাসে। নয়নতারা আর ক্যামেলিয়ার সৌন্দর্যে ছায়া ফেলেছে কনক চাপার হলুদ রং। পলাশের আগুন আর কৃষ্ণচূড়ার জ্বলন্ত লাল মিলে যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে অজানা কোনো আবেগের। কচি পাতার নতুন সবুজে ছেয়ে গেছে গাছের ডালপালা। রোদে হালকা চিকচিকে দৃপ্তি, চোখে লাগার মতো সুন্দর। এক প্রকার মৃদু সুবাসে ভেসে বেড়াচ্ছে সারা পরিবেশ, যেন বসন্ত নিজ হাতে অলঙ্কৃত করে সাজিয়েছে পৃথিবীটাকে। এই মাসে অনেক কিছু বদলেছে, শুধু ঋতুই নয়। কিয়ারা এখন 9ম শ্রেণী পেরিয়ে 10ম শ্রেণীতে উঠেছে। রোহানা ভাবি, যার মুখে সদা একরকমের প্রশান্তি লেগে থাকে, তিনি এখন মা হতে চলেছে। 2 মাসের অন্তঃসত্ত্বা। আর সবাই মিলে তার দিকে তাকিয়ে থাকে, আগলে রাখে, যত্নে নেই, যেন কোনো সমস্যা না হয়। আর সবচেয়ে বড় বদলটা ঘটেছে নবমীর মধ্যে। সে আর অতিথি নয়, এই বাড়িরই একজন হয়ে উঠেছে সে, ধীরে ধীরে, নিঃশব্দে। রান্নাঘরের গল্প, কিয়ারার হোমওয়ার্ক, রোহানার যত্ন, আফজাল চৌধুরীর চা, সব কিছুতেই যেন নাওমি একটানা জড়িয়ে গেছে, ঘরের মেয়ে, আপনজনের মতো। তবে একটি জিনিসে পরিবর্তন হয়নি, সেটি সবচেয়ে প্রত্যাশিত ছিল এক সময়, বিয়ে। সেই শব্দটা যেন সবাই ভুলেই গেছে, অথবা ভুলে যাওয়ার ভান করে আছে। নাওমিকে কেউ আর জিজ্ঞেস করেনি সে কবে আবিরকে বিয়ে করতে চায়। আবির সবাইকে বলে দিয়েছে, নাওমি যেদিন চাইবে সেদিনই হবে সব কিছু। নাওমি কখনো সেভাবে ভালোই হয়েছে, আবার কোনো রাতে মন খচখচ করে ওঠে। এই অনিশ্চয়তা, এই নীরবতা, এটা কি একরকম প্রত্যাখ্যান? সে কি আবিরকে বেশি অপেক্ষা করাচ্ছে? আবার ভাবে না, সব ঠিক আছে, সে একটু বেশি বেশিই ভাবছে। আবির তো ওকে ভালোবাসে, আর এই কয়েক মাসে সেও আবিরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হয়নি কখনো। কিন্তু তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন বেলা 12টা বাজে, কিন্তু বাড়িটা নিঃসাড়। আবির নিজের ঘরে নেই, কখন যেন বেরিয়ে গেছে। আফজাল চৌধুরী আর আরিয়ান দুজনেই অফিসে, কিয়ারা স্কুলে। রেহানা বিশ্রামে, হালকা অলস দুপুর তার জন্য বরাদ্দ এখন। শাহানা চৌধুরী একটা জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছে। সবাই যে যার কাজে ব্যস্ত। পুরো প্রসাদসম বাড়িটার ভিতরে একমাত্র মানুষ নাওমি, সঙ্গে গৃহপরিচারিকারা, যাদের পাওয়ার আওয়াজ আর বাসন ধোয়ার শব্দ ছাড়া বাড়ির আর কোথাও প্রাণ নেই। বহুদিন পর এমন একাকী দুপুর। অন্তরটা যেন হঠাৎ হালকা হয়ে গেল, আবার খানিকটা ভারীও। একঘেয়েমি মাথার উপর জমে থাকা মেঘের মতো ঘন হয়ে এলো। সময়ের কাঁটা যেন এখন আর এগোয় না, এক জায়গায় থেমে থাকা ঠান্ডা পাথরের মতো অনুভব হতে লাগলো চারপাশ। নাওমি জানে, এই ঘরবন্দি একাকিত্ব বেশিক্ষণ ভালো লাগে না। মেফতাহুলও নেই, ওর মা অসুস্থতায় কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে গেছে সে। তাই নিজেকে একটু নাড়াচাড়া করানোর জন্য চুপি চুপি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে পা টিপে টিপে দোতলায় এলো, বারান্দা ধরে হেঁটে বেড়াতে শুরু করলো, একটা অচেনা সুরে গুনগুন করে গান গাইতে গাইতে। তার চুলগুলো আজ এলোমেলো করে খোলা, সামান্য বেণি করা, পেছনে নেমে থাকা লম্বা চুল হয় হালকা দুলছে। চোখ একটা নরম অন্যমনস্কতা, যেন সারা পৃথিবী থেকে খানিকটা কেটে নেওয়া কোনো স্বপ্নের ভিতর সে হাঁটছে। চারপাশে বসন্তর ফুল আর রোদ্দুর, অথচ তার মনখানি যেন অন্য এক ঋতুর ছটায় ঢাকা। কখনো নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আবার কখনো রেহানার রুমে গিয়ে তাকে দেখে আসছে, আবার কখনো দোতলার করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এমনকি একঘেয়েমি লাগছিল যে দুর্বোধ্য এক মনোজগতের ভেতর নাওমি হারিয়ে যেতে লাগলো। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল আবিরের ঘরের দরজা। এতদিন এই বাড়িতে থেকেও সে কখনো এই ঘরে ঢোকেনি, অথচ এই ঘরের মানুষটি থেকে ভালোবাসে নিঃশব্দে, নিঃশর্তে একটা অদৃশ্য টান তার হৃদয়ে গেঁথে দিয়েছে। নাওমি দম নিয়ে তাকালো দরজার দিকে, কি মনে করে যেন দরজাটা আলতো চাপ দিয়ে খুলে ফেললো।
এক চিলতে গন্ধ ভেসে এলো, পারফিউম, কাঠের আসবাব আর পুরুষালী পরিচ্ছন্নতার মিশ্র গন্ধ। ঘরটা যেন কোনো অভিজাত ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা। প্রবেশ করতেই চোখ পড়ল দেয়ালে আধুনিক কাঠের প্যানেলিং, হালকা নেভি ব্লু রঙের মোড়া দেয়াল, সাথে সোনালি আলোক ছটার খেলা। ছাদের কোণে কোণে গাঢ় ছায়া ফেলা ঝুলন্ত লাইটিং, আর মেঝেতে নরম কাঠের ফিনিশিং। ঘরের মাঝখানে বিশাল একটা কিং সাইজ বিছানা, রয়্যাল ব্লু আর সাদা কম্বিনেশনে চাদরে মোড়া, নিখুঁত করে সাজানো বালিশের শাড়ি। বিছানার উপরে দেয়ালে ঝোলানো আবিরের একটা ছবি, সাদা শার্টে, গিটার হাতে, হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ঘরের উত্তর দিকে লাগোয়া বেলকনিতে কয়েকটা নাম না জানা ফুলের টব। ঘরের দেয়াল ঘেঁষে দুটো গার্ডেন চেয়ার আর ছোট একটা রাউন্ড টেবিল। ভিতরে এক সাইডে রাখা একটা 3 পাল্লার আলমারি আর সাথে লাগোয়া একটা ড্রেসিং টেবিল। কিন্তু সবচেয়ে দৃষ্টি টানলো সেই ড্রেসিং টেবিলটা। একটু অন্যমনস্কভাবে ধীরে ধীরে নাওমি এগিয়ে গেল আবিরের ঘরের ড্রেসিং টেবিলের দিকে। চকচকে কাচের আয়না, যার চারপাশে গেঁথে দেওয়া হালকা সাদা লাইটিং বর্ডার, ঠিক যেন কোনো সিনেমার ড্রেসিং রুম। আলোগুলো মৃদু উষ্ণতায় চকচক করছে, আয়নায় প্রতিফলিত হচ্ছে ঘরের আরামদায়ক পরিবেশ। আর নবমীর মুখ, সে দাঁড়িয়ে রইল আয়নার সামনে, নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো একটানা। চোখে এক অদ্ভুত দীপ্তি, নিজের মধ্যকার এক নতুন নবমীকে যেন দেখতে পেল সে। অতীতের সমস্ত ব্যথা, সমস্ত না পাওয়া, সমস্ত টানাপোড়েনের ভেতর থেকেও এই মেয়েটা আজ একটু বেশিই পরিণত, একটু বেশিই নিজের। হঠাৎই এক দুষ্ট হাসি ফুটে উঠল ঠোঁটে। ঢং করে কাঁধ নাড়িয়ে সে আয়নার দিকে তাকালো একটা বাচ্চা সুলভ খেলায়, যেন আয়নায় নিজের ছায়ার সঙ্গে খেলছে। সে মুহূর্তে নয়মের মুখে যে নির্ভর আনন্দ, তা যেন কয়েক মাসের সব অনিশ্চয়তার ঋণ শোধ করে দিচ্ছিল। এক মুহূর্ত পরেই বাইরে থেকে ভেসে এলো এক পরিচারিকার ডাক। চমকে উঠল সে। ম্যাম, নিচে একটু আসবেন? চমকে উঠল নবমী। সে নির্ভার মুহূর্তটা যেন আচমকা ভেঙে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা স্বপ্নমগ্ন মেয়েটা আবার বাস্তবে ফিরে এলো। হঠাৎই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই আলমারির সাথে ধাক্কা খেল সে। ভারসাম্য হারিয়ে শরীরটা ঢলে পড়ছিল সামনে, কিন্তু শেষ মুহূর্তে আলমারিটার কিনারা ধরে নিজেকে টেনে সামলে নিল নবমী। কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে তাকাতেই দেখলো আলমিরার নিচে একটা পুরনো ডায়েরি, চামড়ার মোটা বাঁধাই, ধুলো জমে আছে কোনায় কোনায়। কিন্তু তবুও দৃষ্টি আটকে গেল সেই বইটার ওপর, যেন নিঃশব্দে তাকে ডাকছে কেউ। এক ধরনের কৌতূহল বুকের ভেতর ধীরে ধীরে জমে উঠল। নবমীর চোখে গেল এক ঝলক বিস্ময়। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে ডায়েরিটা হাতে তুলে নিল। চামড়ার পিসটা হালকা সোনালি হরফের আরবি অক্ষরে কিছু একটা লেখা। খুব ব্যক্তিগত কিছু মনে হচ্ছে, হয়তো আবিরের কোনো গোপন অনুভব অথবা পুরনো দিনলিপি। ঠিক তখনই আবার নিচ থেকে ভেসে এলো পরিচারিকার কণ্ঠ। ম্যাম, একটু আসবেন? এক মুহূর্তের দ্বিধা, হাতটা সরে গিয়েছিল। ডায়েরি রেখে দেবে ভেবেছিল, কিন্তু না, এবার আর পিছিয়ে গেল না সে। ডায়েরিটার ধুলো ছেড়ে বুকের সঙ্গে আলতো করে জড়িয়ে নিল। চোখে মুখে কৌতূহলের ছাপ, বুকের গভীরে এক নতুন আগ্রহ। নবমী ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে আসতেই দেখলো বিশাল একটা ফুলের তোড়া, তাতে একটা চিরকুটও আছে। তাতে লেখা, তাজা ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তো আমার কেশবতী মিনি মাউসের জন্য পাঠালাম। জানি না তোমার ভালো লাগবে কি না। দুপুরে খেয়ে তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। চিরকুটটা পরে এক চিলতে হাসি খেলে গেল নবমীর ঠোঁটে। সে আর কিছু না ভেবে তোড়াটা নিয়ে চলে গেল নিজের কক্ষে। সকাল থেকে সায়ানের অফিসে উৎসব মুখর পরিবেশ, প্রতিটি মুখে হাসি, প্রতিটি করিডোরে ব্যস্ততা। কারণটা যথেষ্ট গর্বের। জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছে তাদের কোম্পানি। মাসের পর মাস পরিশ্রম, দীর্ঘ মিটিং এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল আজ এই প্রাপ্তি। এই উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত হচ্ছে একটি জমকালো পার্টি, যেখানে থাকবে শহরের নামকরা মানুষজন, ব্যবসায়ী থেকে মিডিয়ার প্রতিনিধিরা। সায়ানের মাকে ইনভাইট করা হয়েছে। সায়ান ওই অফিসের স্টাফ বলে। দুপুরে অফিস থেকে বের হলো সায়ান। বাসায় ফিরে মাকে নিয়ে বেরোলো শপিংয়ের জন্য, পার্টিতে পরার মতো কিছু মানানসই ড্রেস কেনার জন্য। সিতারা ফেরদৌসের চোখে মুখে এক ধরনের আভিজাত্য, পরিপাটি করে শাড়ি পরা, মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক।
একদম রুচিশীল এক বাঙালি মা। ছেলের এই বড় প্রাপ্তিতে তিনি নিজেও ভীষণ খুশি। গাড়িতে বসে সীতারা বললেন, আজকে কিন্তু আমার জন্য একটা ভালো শাড়ি কিনবি। পার্টিতে তো আমাকেও মানিয়ে চলতে হবে। চোখে রসিকতা, গলায় হালকা হাসির সুর। সায়ন হেসে গড়িয়ে পড়ল। তোমাকে তো এমনিই সুন্দর দেখায় মা, শাড়ি কেবল বাহানা। সীতার একটু ভুরু কুচকে বললেন, এত প্রশংসা করলে কিন্তু সন্দেহ হয়। দেখিস আবার নিজের জন্য কিছু না কিনে শুধু আমার শাড়ি কিনে ছাড়িস না। মায়ের কথায় হাসলো সায়ান। তারপর বলল, না মা, আজ কিন্তু ঠিক করেছি নিজের জন্য একটা কোট সেট কিনবো। পুরনোগুলো একেবারে মানায় না আর। মা ছেলে কেউ আর কোনো কথা বলল না। গাড়ি ছুটে চলেছে শহরের অভিজাত এক শপিং মলের দিকে। রাস্তার দুপাশে গাছপালা, ট্রাফিকের ধীর গতি। জানালার ওপারে নরম রোদ পড়েছে সীতারার গালে। হঠাৎ সীতারা অন্য প্রসঙ্গ তুললেন। আরিয়ানের বউ রেহানাকে একদিন গিয়ে দেখে আসতে হবে। ও তো এখন অন্তঃসত্ত্বা। তোর আন্টি ফোন দিয়ে বলল আজ। সায়ন মাথা নাড়ল। হ্যাঁ মা, আমাকেও ফোন করেছিল। শুনেছি 2 মাস হয়েছে। রেহানা আর আরিয়ান খুব খুশি। সীতারা বেগম একদম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক তাই। ওদের পরিবারের সবাই খুব মিশুক। বিত্তবান বলে কখনো অহংকার করতে দেখিনি। সবাই অনেক ভালো। আর আবির হয়তো সে একটু উচ্ছৃঙ্খল, কিন্তু ছেলেটার মধ্যে একটা স্থিরতা আছে। নওমির সঙ্গে কেমন মিশে গেছে আমি শুনেছি। সায়ন এক মুহূর্তের জন্য চুপ করে গেল। নওমির নাম আসতেই মুখটা একটু কঠিন হয়ে উঠল। তবে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, এখন নাওমি ওই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। ওদের সম্পর্কটা বেশ পরিণত বলেই মনে হয়। সীতারা বুঝলেন ছেলের কণ্ঠে হালকা সুর বদলেছে। তবুও কিছু না বলে মৃদু হেসে জানালার বাইরে তাকিয়ে থাকলেন। বুঝতে পারছিলেন কিছু কিছু আবেগ থেমে গেলেও চিহ্ন রেখে যায়। শপিং মলের কাছাকাছি এসে গাড়ি থামলো। আলো ঝলমলে ফটকের সামনে নামলেন মা ছেলে। ঝলমলে আলো, মানুষের ভিড়, আর গ্লাসের দেয়াল জুড়ে ছড়ানো নানান ব্র্যান্ডের রঙিন পোস্টার। মলটা যেন আধুনিকতার আলোয় স্নান করছে। চারিদিকে নরম সুরে মিউজিক বাজছে। প্রতিটা দোকান যেন চোখে ঠেকার মতো সাজানো। মা ছেলে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। একটা দোকান সামনে এলে সীতারা ফেরদৌস নরম হাসিতে বললেন, এই দোকানের শাড়িগুলো বেশ ভালো দেখাচ্ছে, আমি ভিতরে গেলাম। বলেই তিনি ভিতরে ঢুকলেন। পাশেই টাঙানো ছিল কাঁথা স্টিচ আর হাতের কাজের শাড়ির সম্ভার। তিনি নিজের জন্য কয়েকটা মসলিন আর সিল্ক শাড়ি দেখতে লাগলেন। নরম নীল, হালকা বেগুনি আর একটা তামাটা লালের দিকে চোখ আটকে গেল। সায়ান শার্টের হাত গুটিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। সীতারা ফেরদৌস নিজের জন্য কেনাকাটা শেষে সায়ানের জন্য একটা ক্লাসিক কোট সেট আর কয়েকটা ক্যাজুয়াল টি শার্ট বেছে নিলেন। সেলসম্যানকে বললেন, এগুলো প্যাক করে দিন। সায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কেনাকাটা করে দেখছিল। এমন সময় সায়ানের ফোনে একটা কল এলো। কল রিসিভ করে কথা বলতে বলতে সে এগিয়ে গেল মলের ভিতরের করিডোরে। অনেকক্ষণ কথা বলে কথা শেষ করে ফিরে আসার জন্য ঘুরতেই প্রবেশ পথেই চোখ গেল সায়ানের। মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। আবির আর তার ডান হাতে ধরা নাওমির হাত, দুজনেই প্রবেশ করছিল মলের মূল ফটক দিয়ে। হাসি লেগে আছে মুখে, প্রশান্তি। নাওমিকে আজ যেন একটু আলাদাই লাগছিল। আলোকিত পরিবেশের মাঝেও যেন নিজের আলোয় আলাদা হয়ে দাঁড়িয়েছে। সায়ানের দৃষ্টি স্থির হয়ে গেল সেই দৃশ্যপটে। একটু দূরে দাঁড়িয়ে থেকে সে অপলক দেখছিল। মনে হচ্ছিল সময়টা যেন কাটার মতো বুকের কোথাও বিঁধছে। নওমি যেন পুরো মল জুড়ে আলাদা করে চোখে পড়ার মতো। হালকা গোলাপি রঙের নরম জামদানি কুর্তি, যার কাঁধে ও গলায় সূক্ষ্ম রেশমি কাজ, মেইলি কোমলতায় ভরা। হাতে কয়েকটা শপিং ব্যাগ, কাঁধে ঝুলছে হালকা ট্যান রঙের ছোট পার্স। তার লম্বা ঢেউ খেলানো চুলগুলো বেনি বাঁধা। গালের দুপাশে কয়েক আলগা চুল রেখে দিয়েছে, যেন সে নিজে থেকেই জানে কিভাবে নিজেকে অসাধারণভাবে উপস্থাপন করতে হয়। চোখে সূক্ষ্ম কাজল, ঠোঁটে ন্যাচারাল পিচ কালার লিপস্টিক। হাসিটা ছিল ওর সবচেয়ে বড় অলংকার। গজদাতের সে হাসি আজও ঝলমলে প্রাণবন্ত, যেন চোখের কোণ থেকে ছড়িয়ে পড়েছে মুখ জুড়ে। সায়নের বুক কেমন ধক করে উঠল। এই মেয়েটিকে সে ভুলতে চেয়েছে, কিন্তু এত সহজ কি তা? আবিরের সাথে দোতলার করিডোরে আসতেই নওমির চোখে ধরা পড়ল সায়ানের দিকে। এক মুহূর্তের জন্য মুখটা থমকে গেল। একটা ছায়া যেন খেলে গেল চেহারায়।
তারপর খুব ধীরে কষ্টে চেপে রাখা এক হালকা হাসি ফুটল ঠোঁটে। সায়ান, চেনা কণ্ঠে চমকে উঠল সায়ান। নবমীকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সে। মুখ তুলে দেখল, সামনে দাঁড়িয়ে আবির, আর তার ঠিক পাশেই নবমী। নবমীর সেই পুরনো চেনা অভিব্যক্তি, যেটা একসময় সায়ানের মন ছুঁয়ে যেত। আবির সায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাই এখানে। সায়ান একটু থমকে গিয়ে তারপর এগিয়ে এলো। একটা মৃদু হাসি নিয়ে হাত বাড়িয়ে বলল, আবির কি খবর, আর নাওমি কেমন আছো? তার কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও চোখে লুকানো ছিল একরাশ চাপা অভিমান। সেই পুরনো না বলা কথাগুলো যেন আবার মনে উকি দিল। নাওমি হালকা হাসলো, চোখে সৌজন্যের ভদ্রতা, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যাওয়া দৃষ্টি। ভালো আছি, তুমি? সায়ান গলা খাকারে দিয়ে বলল, হ্যাঁ, মানে আমিও ভালো আছি। তারপর এক ঝলক তাকালো ওর দিকে, চোখে ভেসে উঠল পুরনো দিনগুলো, আবার মুহূর্তেই চাপা পড়ে গেল। ঠিক তখনই পাশের বুটিক থেকে বেরিয়ে এলেন সিতারা ফেরদৌস, হাত ভর্তি শাড়ির ব্যাগ, মুখে সন্তুষ্টির হাসি। সামনের দৃশ্য দেখে মুখটা আলোয় ভরে উঠল। আরে আবির, নাওমি। আত্মিকতায় ভরা কণ্ঠস্বর। আলতো করে এগিয়ে এসে নাওমির গাল ছুঁয়ে বললেন, তোমাকে তো অনেকদিন পর দেখছি মা, খুব সুন্দর লাগছে আজ। তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। চোখে যেন এক প্রকার আশীর্বাদের আলো। আবির বিনয় হাসিতে মাথে নোয়ায়। নাওমি বলল, ধন্যবাদ আন্টি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসলে নাওমির কিছু কেনাকাটা বাকি ছিল, তাই নিয়ে এসেছি। সিতারা সিতারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভালো করেছো। তা তোমার বাবা মা কিয়ারা আরিয়ান ওরা কেমন আছে? আর রেহানা, শুনেছি সে প্রেগনেন্ট। নাওমির মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। হ্যাঁ আন্টি, 2 মাস হয়েছে। বাসার সবাই খুব খুশি। রেহানা ভাবিও ভালো আছে। বাসায় সকলে খুব খেয়াল রাখছে। সিতারা মৃদু হেসে মাথা নেড়ে বললেন, খুব ভালো লাগলে শুনে। আমিও ভাবছিলাম একদিন গিয়ে দেখে আসব। চারজনে এই মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল। বাতাসে যেন কিছু না বলা আবেগ জমে রইল। তারপর আবির বলল, আপনাদের কি কেনাকাটা শেষ আন্টি? হ্যাঁ বাবা, আমাদেরও শেষ। তাহলে চলুন না আন্টি, একটা কফি শপে যাই। অনেক দিন পর দেখা, 1 কাপ কফি তো খাওয়াই যায়। সিতারা ফেরদৌস সম্মতির মাথা নাড়ালো। এরপর আবির সায়ানের দিকে তাকালে সায়ান একটু দ্বিধা নিয়ে সম্মতি জানায়। তারপর সবাই চলে গেল কফি শপের দিকে। নাওমি চুপচাপ হেঁটে চলল দুজনের মাঝখানে। নিশ্ছিদ্র রাত, চারদিক নীরবতায় ভরে আছে। ঘড়ির কাঁটা রাত 3টা ছুঁই ছুঁই করছে। বাড়ির প্রতিটি কোণ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে ঘুমে আচ্ছন্ন সবাই। তবে ঘুম আসেনি আবিরের চোখে। কোনো এক অজানা ভাবনায় অস্থির হয়ে উঠেছে সে। বিছানায় একবার ডান পাশে একবার বাঁ পাশে গড়াগড়ি খেয়ে অবশেষে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর নিঃশব্দে ছাদের দিকে পা বাড়ালো সে। সন্ধ্যার পর ছাদের বাতি নিভিয়ে দেওয়া হয়, তাই অন্ধকারে পায়ের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আবির ছাদে হেঁটে বেড়াচ্ছে। এক অস্থিরতা, এক চাপা দুশ্চিন্তা যেন গ্রাস করে রেখেছে তাকে। হালকা বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অনুভূতি নেই ওর চোখে মুখে। প্রায় আধ ঘন্টা পর ছাদ থেকে নেমে আসি নিচে। ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের বারান্দায় দাঁড়াতেই হঠাৎ করেই কানে আসে একটা হালকা মিউ মিউ শব্দ। একটু থমকে যায় সে। বিড়ালের আওয়াজ, কিন্তু এটা স্বাভাবিক নয়। আওয়াজে ভয় আর কাতরতা স্পষ্ট। ধীরে ধীরে আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে এগিয়ে গেল সে গেটের দিকে। দেখলো একটা নেড়ি কুকুর ঘুরঘুর করছে গেটের বাইরে, আর ভেতর দিক থেকে বাড়ির সিকিউরিটি গার্ড এক হাতে লাঠি নিয়ে একটা ছোট বিড়ালের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। বাচ্চাটা ভয়ে কুঁকড়ে আছে, গলায় আতঙ্কের কান্না। আবির দ্রুত এগিয়ে এলো। 1 মিনিট আলিম, ওকে আমি দেখছি। সে কুকুরটিকে তাড়িয়ে নিজ হাতে বাচ্চাটিকে তুলে নিল। মায়া ভরা চোখে চেয়ে রইল ছোট্ট প্রাণীটা। আবির সিকিউরিটিকে নির্দেশ দিল, গেটের ভেতরে একটা পুরনো টব আছে, ওটা একটু কাপড় বিছিয়ে ওকে রাখো। হালকা গরম দুধ দিও, আর গায়ে একটু জল দিয়ে পরিষ্কার করে দিও। মনে হয় অনেকক্ষণ না খেয়েছিল। বিড়ালটাকে বুঝিয়ে রেখে যেই না বাসার ভেতরে ঢোকার জন্য ঘুরছে, হঠাৎ কানে এলো বেলকনির দরজা খোলার শব্দ। থমকে দাঁড়ায় আবির। চোখ চলে যায় নাওমির ঘরের দিকে। ওখান থেকে শব্দটা আসছে। স্মৃতির ভেতর হঠাৎ একটা ঝাঁকুনি। এবার ওকে হারিয়েছে, আবার যদি কিছু হয়। এই চিন্তাতেই নাওমির ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো সে। হঠাৎ দেখলো নাওমি বেরোচ্ছে, কেমন যেন লুকিয়ে বেরোচ্ছে সে।
তা দেখে গেটের পাশে এক কোণায় লুকিয়ে দাঁড়িয়ে গেল সে, কাঁধ ওয়ালের সাথে ঠেকা দেওয়া, চোখ স্থির। নবমী বেরোচ্ছে, কিন্তু ওর পোশাক দেখে 1 মিনিটের জন্য আবির কনফিউজড হয়ে গেল। কোনো মেয়ের মতো নয়, জিন্স, কালো হুডি, মাথায় টুপি, পেছনে একটা সিঙ্ক ব্ল্যাক ব্যাগ ঝুলছে, চুল গুটিয়ে ছোট করে বেঁধে রাখা, একদম ছেলেদের গেট আপ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ও গেটের দিকে না এসে সোজা পেছনের 8 ফুট উঁচু দেয়াল টপকাতে শুরু করলো। আবির স্তব্ধ, ওর দৃষ্টি নিবদ্ধ নবমীর শরীরের চলনে। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, এমনভাবে দেয়াল টপকে গেল যেন এটা তার প্রতিদিনের অভ্যাস। মুহূর্তে রাস্তার ওপারে। তারপর পকেট থেকে ফোন বের করলো, দ্রুত কিছু টাইপ করলো, কান পর্যন্ত ফোন তুলে বলল, আমি বের হয়ে এসেছি, তুমি চলে এসো। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো। রাইডার হেলমেট পরে আছে, তাই চেনা গেল না সে ছেলে না মেয়ে। নবমী হেলমেটটা নিচে পরে নিল আর বাইকের সামনের সিটে বসলো। পেছনে রাইডার উঠল। আবির সব কিছু দেখে যাচ্ছিল নিঃশব্দে, চোখের পাতাও যেন নড়ে না তার। বাইকটা চলতে শুরু করলো। রাতের নীরব রাস্তায় মিলিয়ে গেল দুটো ছায়া। কোথায় যাচ্ছে এত রাতে সে? আবির আর দেরি করলো না, গেট পেরিয়ে বেরিয়ে এলো সে। একটা সাদা হুডি চাপিয়ে দ্রুত নিজের বাইক স্টার্ট করলো। যদিও বাইক তেমন একটা পছন্দ না, তাই সবসময় গাড়ি করেই চলাফেরা করে, কিন্তু আজকে নবমীকে ফলো করতে আর কোনো বিকল্প রাস্তা পেল না সে। অল্প দূরত্ব রেখে চুপচাপ অনুসরণ করতে লাগলো নবমীকে। মাথার ভেতর হাজার প্রশ্ন, কিন্তু একটাই উত্তর খোঁজে আবির। এই নবমীটা কে? এই নবমীকে তো সে চেনে না, যে এতদিন এতটা আপন ছিল। এটা কি সেই নবমী? সে কি আদৌ তাকে একটু চিনতে পেরেছে? আর কিছু ভাবলো না, শেষ চুপচাপ অনুসরণ করতে লাগলো। নিশ্চুপ রাতের বুক চিরে বাইক ছুটে চলেছে দূরের দিকে। আবির নবমীদের বাইককে চোখে রেখেছে। শহরের আলো, ব্যস্ততা, চেনা সব চত্বর ধীরে ধীরে পেছনে পড়ে গেল। রাস্তা এখন নির্জন, গায়ে মাথায় হিমেল বাতাসের ঝাপটা। নবমী যেদিকে যাচ্ছে সেটা শহরের সীমানা পেরিয়ে একটা মফস্বল অঞ্চল, গাছপালা ঘেরা নির্জন অচেনা এলাকা। প্রায় 40 মিনিটের মতো পথ চলার পর বাইকটা এসে থামে এক পুরনো অর্ধপরিত্যক্ত দেখতে একটা বাড়ির সামনে। কেমন বিবর্ণতায় ঘেরা প্রাচীরের দেয়াল, ঝুপঝুপে ঘেট, ওপরে একটা বিবর্ণ নাম ফলক, আল মেহের এতিম আশ্রয় কেন্দ্র লেখা ঝাপসা হয়ে গেছে, বোঝাই যায় বহুদিনের পুরনো। আবির খানিক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। নবমী গেট খুলে ঢুকে গেল। বাইকের আরোহী ওর পিছু পিছু ঢুকলো। বাইকের আওয়াজ মিলিয়ে গেল ভেতরের উঠোনে। গেটের ভেতরটা একটা বিস্ময়কর হবে আবির ভাবতেই পারেনি। ছোট উঠান, বাম পাশে একটা ভাঙাচোরা চৌকি, ডান পাশে লাগানো 2-3টা ইউক্লিপটাস গাছ। ঘরের জানালাগুলো থেকে মৃদু আলো পড়ছে উঠানে। সেই আলোতে স্পষ্ট দেখা গেল অনেকগুলো ছোট ছোট শিশু ঘুরে বেড়াচ্ছে, কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে। আর নবমী, সে যেন এক নিমিষেই পাল্টে গেছে। মুখে একটা প্রশান্তির হাসি, চোখে যেন নিজের জগৎ ফিরে পাওয়ার দীপ্তি। একটা বাচ্চাকে কোলে তুলল সে, আরেকটাকে জড়িয়ে ধরল, একটা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো ওকে দেখে উল্লাসে চিৎকার করলো, আপু এসেছে, নবমী আপু, আমার জন্য চকলেট এনেছো? না সোনামণিরা, আজকে আনতে পারিনি, তবে প্রমিস করছি এর পরের বার ঠিক নিয়ে আসবো। ঠিক আছে। হঠাৎ সব বাচ্চারা একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে নামিপু। নবমী তাদেরকে ধন্যবাদ জানালো। এরপর হাসতে হাসতে ব্যাগ খুলে একের পর এক চকলেট বের করে বাচ্চাদের দিতে লাগলো। তাদের চোখে মুখে যে অভিব্যক্তি, সেটা আবির আগে কখনো দেখেনি। এই নবমী যেন আলাদা এক চরিত্র, আবেগে টইটুম্বর এক আশ্রয় হয়ে উঠেছে এই এতিম শিশুদের। আবির ঠিক তখনই দেখল ঘরের কোণার দিকে দাঁড়িয়ে থাকা দুটো ছায়ামূর্তি। একজন পুরুষ 50 ঊর্ধ্ব বয়স, পরনে লুঙ্গি পাঞ্জাবি, গম্ভীর মুখ। আর একজন নারী, হালকা সাদা চাদর, মায়া ভরা চোখ, চুলে রূপলি রেখা। আবিরের গা ঠান্ডা হয়ে গেল। চোখ কুঁচকে ভালো করে তাকিয়ে নিশ্চিত হলো এ তো নবমীর বাবা মা, যাদের ও ভেবেছিল ওরা চলে গেছে, ওদের কোনো খোঁজ ছিল না। আর নামি তো এই কয়েক মাস একবারও তাদের কথা বলেনি। তাহলে তারা কোথায় ছিল এতদিন? এতিমখানায়? হাজার প্রশ্ন মাথায় ঘুরতে থাকে আবিরের। ঠিক তখনই নবমী সামনের দিক ঘুরে তাকায়। আবির একটু সরে যায় গাছের আড়ালে, কিন্তু দেরি হয়ে গেছে। নবমীর চোখ ছুঁয়ে গেছে আবিরের শরীর। স্পষ্ট বুঝতে পেরেছে কেউ তাকে অনুসরণ করছে।
আর সেটা আবিরই। সে এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে সেই দিকে। চোখে প্রশ্ন, মুখে অদ্ভুত এক স্থিরতা। আবির গাছের ছায়া থেকে বেরিয়ে আসে। দুইজনের চোখ আটকে যায় এক বিন্দুতে। অন্ধকার চারপাশে নিস্তব্ধতা ছড়িয়েছে, কিন্তু এতিমখানার সেই উঠানে দুইটা মানুষের মধ্যে যেন নিঃশব্দে গড়ে উঠেছে এক দ্বিধা ও সত্যের সেতুবন্ধন। নবমীর কণ্ঠে একেবারে স্বাভাবিক ভঙ্গি, কিন্তু চোখে সতর্কতা। সে চোখ সরিয়ে না নিয়েই বলল, আপনি এখানে আমাকে ফলো করছিলেন বুঝি? আবির ধরে পড়া যাওয়া অপরাধবোধ মাথা নিচু করে ফেলে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কথার খোঁজে ভেতরে ভেতরে ছুটে বেড়াচ্ছে সে। নবমী এক মুহূর্ত চুপ করে থেকে আবার হাসি মুখে বলল, হয়েছে, আর নিজেকে অপরাধী ভাবতে হবে না। আসলে কি জানেন, আমার যখন খুব মন খারাপ হয়, একা একা লাগলে আমি এখানে চলে আসি। এই বাচ্চাগুলো, ওরাই যেন আমার সবচেয়ে বড় শান্তি। ওদের মুখের হাসি দেখলে আমার সব দুঃখ ভুলে যাই। আবির কেবল তাকিয়ে থাকে নবমীর দিকে, অবাক চোখে। নবমী এবার একটু বিষণ্ণ হেসে বলল, আসলে আজ রাতে ওরা সবাই জেগে আছে একটা কারণে। কাল আমার জন্মদিন। ঠিক রাত 12টায় ওরা সবাই মিলে উইশ করবে বলে অপেক্ষা করছে। কিন্তু দেখুন না, আমি নিজেই ঠিকমতো সময় দিতে পারিনি ওদের। আবির কাজ ঝাঁকড়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, তবে তুমি এত রাতে লুকিয়ে লুকিয়ে এলে কেন? আমাকে বললেই আমি সঙ্গে করে নিয়ে আসতাম তোমাকে। নবমী মুখ নিচু করে এক ফোঁটা হাসি নাড়ালে একটা অস্বস্তি রাখলো। সত্যি বলতে কি, আমি জানি না জানালে আপনারা কি ভাবতেন। ভেবেছিলাম হয়তো অবান্তর মনে করবেন বা জাজ করবেন, তাই বলিনি। আবির চোখ সরিয়ে একটু দূরে তাকিয়ে বলল, আর বাইক চালাতে পারো এটা তো কোনোদিন বলনি। আপনিও তো কখনই জানতে চাননি, তাই বলিনি। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। মাঝখানে একটা হালকা বাতাস বয়ে গেল, ঠিক যেন ওদের সম্পর্কের সে অনাবিষ্ট দোলন। নবমী চেয়ে দেখল, আবির তার জন্মদিনের প্রসঙ্গে কিছু বলছে না। মনে একটা খোঁচা লাগলো। এই কমাসে নিজেও যে অজান্তে আবিরের দিকে টেনে গেছে, সেটা অস্বীকার করতে পারে না সে। সে চেয়েছিল আজ অন্তত একটু কিছু বলুকও, কিন্তু আবির চুপ। সে জানে না আবির ভেতরে ভেতরে অন্য কিছু ভাবছে। নবমীর জন্মদিন সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে, চুপি চুপি নিঃশব্দে। এমন সময় আবির প্রশ্ন করলো, তোমার বাবা মা এখানে থাকেন বলনি তো কোনোদিন? নবমী একটু থেমে বলল, না, ওরা এখানে থাকে না, শুধু আজকের জন্য এসেছে, আমার জন্মদিন উপলক্ষে। কাল সকালেই ফিরে যাবে। আবির এবার নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ওদের সঙ্গে দেখা করে আসি। এই বলে আবির ভেতরের ঘরের দিকে চলে গেল। নবমী এক দীর্ঘশ্বাস ফেলল। অন্ধকারের গভীরে দাঁড়িয়ে যেন কিছু একটা নামহীন ভার নামিয়ে রাখল সে। মনে মনে বলল, যাক, ও কোনো সন্দেহ করেনি, এখন অন্তত একটু সময় পাওয়া যাবে। চতুর্দিক খেয়াল করে ব্যাগের ভেতর থেকে মোবাইলটা বের করলো। চারপাশে হালকা বাতাস বইছে, দূরে কোথাও কুকুরের ডাক। ফোনের স্ক্রিনে একটা নম্বর খুঁজে নিয়ে দ্রুত কল করলো। একটু দেরিতেই ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো, হ্যাঁ আমি। শোনো, আজ আর হবে না। আবির আমাকে ফলো করে এত দূর চলে এসেছে। ও পাশে কিছুটা উত্তেজনা। কি বলছো? ও কিছু বুঝতে পেরেছে? নবমী নিচু গলায় বলল, না না, এতটা সিরিয়াস কিছু হয়নি। আমি রাস্তায় বুঝে গেছি ও আমাকে ফলো করেছে, তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে এখানেই চলে এলাম, এতিমখানায়। পুরনো জায়গা, নিরাপদ, আর এখানেই আমার বাবা মাও আছে, জন্মদিন উপলক্ষে। তুমি তো দেখছি গোয়েন্দা হয়ে গেছো, চারদিকের খেয়াল ভালোই রাখতে জানো। নবমী হালকা হেসে বলল, যে পরিবেশে বড় হয়েছি, একটু বুঝে শুনে চলতে শিখতেই হয়। তোমাদেরও সাবধান থাকতে বলছি কতবার। কিছু ভুল হলে কিন্তু রক্ষা নেই। ওপাশ থেকে কেউ ফিস ফিস করে কিছু বলল। নবমী একটু কঠিন গলায় বলল, না মানে আগামীকাল নয়, আমরা কাজটা আগামী পরশু করব। ততদিন পর্যন্ত সবাই নিশ্চুপ থাকবে। আর এখন এখান থেকে দ্রুত সরে পড়ো। আমি কিছুতেই চাই না আবির তোমাদের টের পাক। ও পাশের স্বর কিছুটা নরম হয়ে এলো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আর হ্যাঁ, ওকে নিয়ে বেশি ঝুঁকি নিও না। নবমী এবার একটু বিরক্ত স্বরে বলল, আমি জানি আমি কি করছি, আর আবিরকে তো চিনি, ওর কিছুই এখনও বোঝার ক্ষমতা হয়নি। একটা গভীর নিঃশ্বাস ফেলে শেষবার বলল, ঠিক আছে, এখন রাখছি। কোনো কিছু ঘটলে কোড অনুযায়ী রেডি থেকো, বাই। কলটা কেটে দিল সে।
পকেটে ফোন রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। ভেতরে এক অজানা চাপা টেনশন, কিন্তু বাইরের মুখে অনায়াস শান্ত ভঙ্গি। হঠাৎ পেছন থেকে ভেসে এলো আবিরের কণ্ঠ। কার সঙ্গে কথা বলছিলে? নবমী দ্রুত ঘুরে হেসে বলল, এক বন্ধু উইশ করছিল আমাকে জন্মদিনের, কিন্তু তোমার ফোন তো ছিল না। কতবার তোমাকে ফোন কিনে দিয়েছি, তুমি নাওনি। তাহলে? বাবা দিল, এটা আমার আগের ফোন। আবির মাথা নাড়িয়ে বলল, ও আচ্ছা, চলো তবে এখন বাড়ি ফেরা যাক। নাওমি মুখ ভার করেই বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। বলো শুনি। পথে কিন্তু আমাকে চা খাওয়াতে হবে। আবির হেসে বলল, ওকে মিনি মাউস। নাওমি ভেতরে ভেতরে হাসি চেপে রাখতে পারল না। আবির তাকে প্রায় ভালোবাসে এই নামে ডাকে, মিনি মাউস। অদ্ভুত একটা মিষ্টি লাগা শব্দ, যা শুনলে মনটা নরম হয়ে যায়। দুজনেই তারপর নাওমির মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেট পেরিয়ে বেরিয়ে পড়ল শহরের পথে।